রাজ্যের বাজারে 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাকরোল, বরবটি, পটল। ঝিঙে, ঢেঁড়স 50 থেকে 70 টাকা কেজি এবং আলু, পেঁয়াজ 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। বাড়ছে ডিমের দাম, পোলট্রির মুরগির দামও বাড়ছে। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে তীব্র তাপদাহের কারণে কাঁচা বাজার এখন আগুন। বৈশাখ মাস প্রায় শেষ হয়ে এলো, বৃষ্টির তেমন দেখা নেই। মাঝে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। ধান চাষ থেকে শুরু করে জুম চাষ, বৃষ্টির অভাবে চাষবাসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্যের কৃষকরা। গ্রীষ্মের দাবদাহে চরম ক্ষতি হচ্ছে কৃষক ভাইদের। চারিদিকে খা খা করছে চাষের জমি। রাজ্যের বহু জায়গায় জল সেচের ব্যবস্থা নেই বলে কৃষকরা চাষবাস করতে পারছেন না বলে অভিযোগ। অন্যদিকে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে শোনা যায়। এমন অবস্থায় কৃষকেরা সরকারি সাহায্যের দাবি করছেন। জগতের শ্রেষ্ঠ জীব মানুষ দ্বারা প্রকৃতির ওপর সমূহ অত্যাচারের ফলে প্রকৃতি যে রুদ্ররূপ ধারণ করছে দিন দিন, তার জন্যে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। কৃষকদের ক্ষতিপূরণে কতটা এগিয়ে আসছে দপ্তর, কতটা এগিয়ে আসছে সরকার? কৃষকদের সাময়িক স্বস্তি দেওয়ার জন্য কি কি করা উচিত, কি করা হচ্ছে, কি করা উচিত বা হবে? কৃষিকাজের নানান সমস্যা নিয়ে আলোচনা করতেই আজ আমাদের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন প্রদেশ কিষাণ মোর্চার সভাপতি প্রদীপ বর্মন রায়, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সারা ভারত কৃষক সভার নেতৃত্বদের। ওনারা আসবেন বলে কথাও দিয়েছিলেন, কিন্তু শেষ সময়ে ওনারা কোনো একটি অদৃশ্য কারণে এসে পৌঁছননি আমাদের স্টুডিওতে আজকের এই বিশেষ টকশোতে বা আলোচনা সভায়, যেখানে কৃষকদের স্বার্থ নিয়ে আমাদের আলোচনা হওয়ার কথা এবং সেটা হয়তো আমরা করব। তবে প্রদীপবাবু রয়েছেন আমাদের সঙ্গে আজ। প্রদীপবাবু, রাজ্যের কৃষকরা কেমন আছে প্রথমে যদি জানতে চাই। স্বাগত আপনাকে। সবাইকে নমস্কার। এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, এবং আপনি বলেছেন যে দাবদাহ যেটা, সেটাও সত্য। সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যারা কৃষিকাজ করছেন, যারা রাজ্যের কৃষক, তারা কোনো কোনো জায়গায় একটু কষ্টের সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি হয়েছে, আপনি বলেছেন এটা, কিন্তু সব মিলিয়ে আমাদের রাজ্যের কৃষক ভালো হয়েছে। আচ্ছা, ওকে, সব মিলিয়ে আপনি বলছেন কৃষক ভালো রয়েছে। আমরা এক এক করে আসবো আপনাদের, কারণ আমরা যখন কৃষক বলি, দর্শক বন্ধুরা, যখন আমরা চাষবাসের কথা বলি বা কৃষক বলি, তখনই আমাদের মনে হয় যে শুধুই বোধহয় যারা ধান চাষ করেন বা যারা সবজি চাষ করেন ওনারাই কৃষক, ওনারাই শুধু চাষবাস করেন। আসলে কৃষি কাজটা অনেকটা বিস্তার, এবং এর মধ্যে আমাদের যে খাদ্যদ্রব্য, নানান খাদ্যদ্রব্য আছে যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি, অন্নদাতারা সেগুলো নিয়েই কাজ করেন। তো এখন বর্তমান মরশুমে এই যে তীব্র দাবদাহ এবং প্রায় খরার দরুন কৃষকরা যেমন আউশ ধান রোপণ করতে পারছেন না, অন্যদিকে কৃষকদের সবজির ক্ষেতগুলো জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। তো এই অভিযোগগুলো কতটা সত্যি প্রদীপবাবু? দেখুন, একদম যেখানে জল নেই কৃষকরা সেখানে ফসল করেন না। আচ্ছা, আমি কথা বলবো না যে আমাদের রাজ্যে 100% ইরিগেশন সিস্টেম রয়েছে, এটা আমি বলবো না, কিন্তু আমাদের কৃষক অত্যন্ত জ্ঞানী, ত্রিপুরার কৃষক, এবং তাদের পরম্পরা একটা জ্ঞান রয়েছে। আমাদের কৃষক, আমরা যারা কৃষিকাজ করি, আমরা আমাদের পূর্ববর্তী বংশধর থেকে আমরা সেটা শিখে নিই। আর যেখানে জলের অভাব, আমরা সেখানে কিন্তু ফসল বপন করি। আচ্ছা, তো জলের অভাবে ফসল হচ্ছে না, এই কথাটা থিওরিটিক্যালি সত্য, মানে বলতে গেল, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম না। আচ্ছা, তাহলে এখানে অনেকেই বলেন যে আমাদের রাজ্যে তো বড় আকারের চাষি তো অনেক বেশি নেই, ক্ষুদ্র চাষি বেশি থাকেন, যারা হয়তো কয়েকখানি জমিতে চাষবাস করেন। এখন আমি জুম চাষের কথায় পরে আসছি, জুম চাষের ব্যাপারটা একটু অন্যরকম, কিন্তু ছোট্ট জমিতে যারা চাষবাস করেন সেখানে হয়তো একটি নদী, আশপাশে নদী থাকে না,
সেখানে হয়তো মাটির নিচের জলের উপর নির্ভর করে থাকেন বা প্রকৃতির যে বৃষ্টির জলের উপর নির্ভর করে থাকেন। এখন মাটির নিচের জল কমে যাচ্ছে, সেখানে বৃষ্টির জলও বৃষ্টি নেই, আশপাশে যে পুকুর বা ডোবাগুলো ছিল সেগুলো প্রায় শুকিয়ে যাওয়ার পথে। তো সেই রকম জায়গায় যারা চাষবাস করেন বা সবজি চাষি যেমন যারা করেন, তারা সম্মুখীন হচ্ছেন বলে খবর রয়েছে। তো এরকম না, যার জলের ব্যবস্থা নেই সেই জায়গায় উনি চাষ করেন না। আচ্ছা, এটা সত্য কথা। কৃষকরা বুদ্ধিমান, যেখানে জল থাকবে সেখানে উনি চাষ করছেন। আর এখন বৈশাখ মাস তো শেষের দিকে, এখনো কিন্তু আমাদের বর্ষাকাল আসেনি। আমাদের কৃষক সেটা জানেন, বর্ষাকাল এখনো আসেনি। এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা সাময়িক বৃষ্টি বা কোনো কোনো জায়গায় বৃষ্টি। যেমন কুমারঘাটে সেদিন প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে, আমরা দেখেছি পত্রিকায় লিখেছে ঝিঙার দাম অনেক বেড়ে গেছে। আরে শিলাবৃষ্টি যখন হয়েছে ঝিঙা গাছটা তো শেষ হয়ে গেছে, দু চারটা ঝিঙা যার এখানে রয়েছে উৎপাদন কম হয়ে গেছে, বাজারে চাহিদা বেশি, অটোমেটিক দাম বাড়বে। তো এইরকম স্তরে হচ্ছে। কিন্তু সব মিলিয়ে আমরা ন্যাচারাল ক্যালামিটি, যে প্রাকৃতিক দুর্যোগ যেটা রয়েছে, সেটা আমরা কিন্তু খুব ইদানিংকালে খুব বেশি সম্মুখীন হচ্ছি। কেন হচ্ছি? কারণ আমাদের বন উজাড় হয়ে গেছে। আপনার জ্ঞানী মানুষ, আপনারা জানেন যে গত ৩৫ বছরে নির্বিচারে ত্রিপুরার বনকে শেষ করে দেওয়া হয়েছে। কাজেই সেখানে দাবদাহ বাড়বে এবং গ্লোবাল যে ওয়ার্মিংটা, এটা শুধু ত্রিপুরার ব্যাপার নয়, সর্ব পৃথিবী জুড়ে। তো সেখানে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, একটু কম জল হলে বিকালে আমাদের গাছ যেটা রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে জল তো ত্রিপুরাতে নেই, এবং ফ্লাড ইরিগেশনের সেরকমও নেই। আমাদের ত্রিপুরাতে যে কয়েকটা ব্যারেজ রয়েছে সেগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়েছিল। আমরা যে উদ্দেশ্য নিয়ে ব্যারেজগুলো তৈরি হয়েছিল, যেমন গুমতি রয়েছে, খোয়াই রয়েছে, মনু রয়েছে, মুহুরি রয়েছে, এই সব ব্যারেজ তেমন কাজ করছে না। যখন এগুলো তৈরি হয়েছিল তখন বিজ্ঞানের সাথে ততটা মিল রেখে হয়নি। ব্যারেজ তৈরি করা হয়েছে বক্তৃতা দিয়ে, তো সেই ব্যারেজ মানুষের কাছে ততটা আসে না। আপনি লক্ষ্য রাখবেন যে ব্যারেজ যেদিকে গেছে সেদিকে কিন্তু ওই আমাদের ফসল তেমনটা হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে যেখানে কৃষকরা বুদ্ধিমান, যেখানে জল নেই বা জলের উৎস নেই সেখানে কৃষি চাষ কাজ করেন না ওনারা। কিন্তু আমাদের রাজ্যে তো প্রচুর জলসেচের মেশিন রয়েছে এবং সেগুলো দিয়ে কৃষি জমিতে জলসেচ করা হয়। এখন বলা হয় যে প্রায় সময় এই অভিযোগগুলো উঠে আসে যে সেই মেশিনগুলো বিকল হয়ে পড়ে আছে, জলসেচের সেই মেশিনগুলো। আবার কোনো কোনো জায়গায় বিদ্যুতের অভাবে সেই মেশিনগুলো চালানো যাচ্ছে না। বিদ্যুতের মানে সংযোগের অনেক সময় অভাব হয়ে যায়, যে বিদ্যুৎ একবার গেলে পরে সেখানে আর আসতে চায় না। অনেক সময় কোনো জায়গায় দেখা গেল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, সেখানে বিদ্যুৎ আর ফিরে আসে না বা সেই কাজটা সারানো হয় না। এই ধরনের ছোট ছোট অভিযোগগুলো কিন্তু আমরা শুনি। এখন কি হয়, যখন আমরা গোটা রাজ্যের পার্সপেক্টিভে দেখি, তখন মনে হয় এটা তো একটা ছোট্ট কমপ্লেন, ওটা একটা জায়গা থেকে এসছে। কিন্তু যাদের কাছে এই সমস্যাটা হচ্ছে তাদের জন্য তো এটা, তাদের জমিটা জল পাচ্ছে না বা তাদের কাছে এটা সবচেয়ে বড় সমস্যা। সেই জায়গাগুলোতে আপনারা কি করছেন? আচ্ছা, এখন দেখুন, আমাদের সরকার পিএম কুসুম বলে আমাদের একটা প্রজেক্ট রয়েছে দিল্লি থেকে সরাসরি ট্রেডার আওতায়। পিএম কুসুমের মাধ্যমে সরকার যখনই যেখান থেকে আবেদন আসছে, এবং খুব সেটা দায়িত্ব নিয়ে আমাদের সরকার সেখানে কাজ করছে। আচ্ছা, পিএম কুসুম যে জলসেচ ব্যবস্থা, সেই জলসেচ ব্যবস্থা সৌরশক্তি দিয়ে, এটা কিন্তু ওই ইলেকট্রিকের উপর নির্ভর নয়। এবং সমস্ত ত্রিপুরায় এই সরকার আসার পর থেকে হাজারের উপর পিএম কুসুম লাগানো হয়েছে। আচ্ছা, যখনই কাগজপত্র সঠিক হচ্ছে এবং খুব স্বল্প মূল্যে। একটা আগে আমাদের সরকার প্রথম ২৫০০ টাকা দিয়ে একটা ৩.৫ লক্ষ টাকার পাম্প বসিয়ে দিতেন। তো এখানে এখন একটু পাম্পটার ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সেখানে ৬ জনের ভাগদারিতে ৬ জন কৃষক একসাথে হলে সেখানে ১৫,০০০ টাকা ওনাদের সিকিউরিটি হিসাবে দিতে হয়, এবং সেখানে আরো বেশি শক্তিশালী পাম্প বসানো। মানে ১৫ জন সবাই মিলে না, এক একজন ১৫,০০০ টাকা? না, ওই ৬ জন ২৫০০ টাকা করে, ১৫,০০০ টাকা। আর একটা জিনিস রয়েছে আমাদের, আপনি একটা কথা আপনি কটা বললেন, হাজার খানিক বসে গেছে বললেন সৌরশক্তির এটা? হ্যাঁ হ্যাঁ, ওকে, পিএম কুসুমের আওতায়। পিএম কুসুমে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের লিফট ইরিগেশন সিস্টেম। আপনি একটা কথা বলেছেন, আপনি এই যে লিফট ইরিগেশন সিস্টেমে আমাদের কিছু পুরাতন পাম্প আছে। সেই পুরাতন পাম্পগুলো অধিক ইলেকট্রিক খরচ করে, কিন্তু যখন
সেই পাম্পকে একজন কৃষক বললে তো আর সেই পাম্প সারে না বা সেটাকে রিপ্লেস করা যায় না, গভর্নমেন্টও একটা লার্জ স্কেলে রিপ্লেস করতে পারেন না। আচ্ছা, আর আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের সরকার 6 বছর হয়েছে, তার ভিতর 2.5 বছর কোভিড চলে গেছে এবং তিনটে ইলেকশন এসে গেছে, এখানে 2 মাস করে আরো 6 মাস চলে গেছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে প্রদীপ বাবু, সোজা সাপটা প্রশ্ন আপনার কাছে। আমরা যখনই কৃষকদের বা অন্যদের এই সমস্যাগুলো আসি, আপনাদের 2.5 বছর কোভিডের কথাটা আপনারা বলেন, বা 2 বছর বা আপনি বা আপনার নেতৃত্বরা বলেন, এই যে আপনি ইলেকশনের কথা বলছিলেন, কোনো কিছুতে তো ঘাটতি নেই, কিন্তু জনগণের এই সমস্যাগুলোর সময় তখন কোভিড আসে কেন? এই আমরা কোভিডের সময় ইলেকশনও হতে দেখেছি, তখন তো কোনো সমস্যা না হয় না না। না, ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো অফিসার তো ওই সময় কাউকে কিছু দেবেন না। আচ্ছা, ওখানে তো কোড অফ কন্ডাক্ট লাগানো রয়েছে, তো সেখানে তো উনি থেমে আছেন। আচ্ছা, এটা মানতে হবে তো। আচ্ছা, আমি নিজেও একজন প্রাক্তন অফিসার। আচ্ছা। হ্যাঁ, তো কোভিডের মানে যখনই ইলেকশন আসে কোড অফ কন্ডাক্ট, ইলেকশনের সময় কোড অফ কন্ডাক্ট তো অবশ্যই, এটা 6 মাস অবশ্যই, কোভিডের অবশ্যই। সময় আমরা কাজ করিনি। হ্যাঁ, নিশ্চয়ই কিছু লিফট ইরিগেশন সিস্টেম যেটা সেখানে কিছু কাজ বিকল্প হয়ে রয়েছে, না কাজ হওয়ার দরকার, কিন্তু পাম্প রয়েছে এবং সেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু আমাদের সরকার হাতে নিয়েছে। একদিনে সমস্ত ত্রিপুরাকে তো ঠিক করা যাবে না, একদম। তার জন্য অন্য অন্য সব দিক যাচাই বাছাই করে আমাদের এটাগুলো চলছে এবং আমরা আশা করি যে আগে কিছুদিনের মধ্যে, সামনের কিছুদিনের মধ্যে, 1 বৎসরের মধ্যে আমাদের ত্রিপুরার সমস্ত পাম্প এবং এখন যে একদম লো কনজামশনের যেসব পাম্প নতুন নতুন বাজারে এসেছে, আশা করি আমাদের সরকারটা চেঞ্জ করতে পারবে। ওকে, তাহলে আপনি বলছেন যে পাম্পগুলো বিকল হয়ে রয়েছে আপনার আগামী 1 বছরের মধ্যে বিকল নয়, মানে যেগুলো দিয়ে মানে এই মুহূর্তে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না এমন নয়, কিন্তু যেগুলো মানে বেশি কনজাম্পশন করছে, বিশাল কনজামশন, ওকে, বিদ্যুৎ বেশি কনজাম্পশন করছে, সেগুলোকে আপনারা রিপ্লেস করবেন। তবে হ্যাঁ, লো আমাদের কনজাম্পশন এখানে পাম্প দিয়ে হাজার হাজার পাম্প চলে লিফট ইরিগেশন, 2-4টা তো নষ্ট হবে। আমার কাছেও কমপ্লেন আছে, হ্যাঁ, আমি সেটাই। বলছি যে যাচ্ছে, তারপরে দেখা গেল যে বড় এক বট গাছ পড়ে আছে বা গাছ পড়ে আছে। হ্যাঁ, তো আমাদের এখানে আজকাল খুব তুফান হচ্ছে, তো একটা গাছ যদি পড়ে, গাছটা কাটতে হলে ফরেস্টের পারমিশন নিতে হয়, ইলেকট্রিক গিয়ে কাটতে পারে না, সরকারের সিস্টেম রয়েছে, এই সিস্টেমে গিয়ে আমাদের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওনাদের দেরি হচ্ছে, তো সব মিলে 2-3 দিন সময় লেগে যায়, বড় গাছ হলে লেগে যায়। ওকে, কৃষকদের এই যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা গত বছরও এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমাদের স্টুডিওতে, ঠিক এই সময়টাতে, এই যে গ্রীষ্মকালীন, এই যে এখন কয়েকটা বা বিগত 1 দশক ধরে আমরা দেখছি যে বৈশাখের এই সময়টাতে প্রচুর গরম পড়ছে এবং তীব্র তাপদাহ, মানুষ হাঁসফাঁস করছে, সেখানে মানুষের যেমন হিট স্ট্রোক হচ্ছে, তেমনি ফসলেরও কিন্তু হিটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে অগ্রিম সরকার বা দপ্তর কোনো ধরনের ভূমিকা নেয় কিনা, যেহেতু এটা জানা আছে যে বিগত কয়েক বছর ধরে এরকম একটা ট্রেন্ড হচ্ছে এই ধরনের, যেমনটা বলছিল যে যে কোনো অন্য একটা বিষয়ে বলছিল যে ইলেকশনের এই সময়টাতে, বিশেষ করে লোকসভা ইলেকশনের সময় রক্তের একটা সংকট দেখা দেয়, তার জন্য আগের থেকে রক্ত সংকট যেন দেখা না দেয় সেই জন্য একটা তৈরি হওয়া উচিত ছিল, যেটা হওয়া হয়নি, তার জন্য রাজ্যে একটা রক্ত সংকট দেখা দিয়েছে, যেটার এখন আবার নিরসনের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রিত্বরা আবেদন করছেন এবং এখন রক্তদান শিবির চলছে, রক্ত সংকট অনেকটা মিটে গেছে। ঠিক একইভাবে যেহেতু আমরা জানি যে প্রকৃতি এই সময় একটা রুদ্ররূপ ধারণ করবে, কোন ধরনের অগ্রিম কোন মেজার্স কি নেওয়া হয় মানে কৃষক ভাইদের রক্তের সাথে? এটা একটা অন্যরকম জিনিস, রক্তটা আমরা ইচ্ছা করলে পারি একদম, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আমরা ইচ্ছা করলে পারি না। আমরা কি কোনো মানে মেজার্স, মানে প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি? আমরা তো নিশ্চয়ই কোনো আচ্ছাদন সমস্ত ত্রিপুরায় দিতে পারবে না, এটা সম্ভব নয়। আচ্ছাদন বা গ্রিন হাউস বা পলি হাউস, এগুলো আমাদের সরকার করছে, কিন্তু সেটা এত লার্জ স্কেলে হয় না, কারণ ওপেন হাউসও ওপেন অবস্থায়ও কৃষি কাজ করতে হয়, সবকিছু পলি হাউস না। আমি আচ্ছাদনের কথা বলছি না, আমি জলের উৎসের কথা বলছিলাম। জলটা কি কোনোভাবে জলের উৎস আমি তো আপনাকে বলছি পিএম কুসুমের মাধ্যমে, আর জল সেটা ইচ্ছা করলে এখন জল উঠানো যায় না, গ্রাউন্ড ওয়াটার বোর্ড রয়েছে, কেন্দ্রীয় সরকার, তার থেকে পারমিশন যখন যেখানে সেখানে কূপকরণ করা যায় না, মাটির জল উঠানো যায় না। যতটুকু সম্ভব সরকার চাইছেন যে আমাদের রেইন ওয়াটার হারভেস্ট করে সেখান থেকে কিছু করা যায় কিনা, যেমন আমি আইসিআর এর প্রাক্তন অফিসার, আইসিআর কিন্তু বিশেষভাবে সেটার উপর নজর দিচ্ছে, যারা একদম লিডিং রিসার্চ আমাদের ভারতের কৃষির উপর, যে আমরা কি করে
বৃষ্টির জলকে ধরে রাখতে পারি, বৃষ্টির জল দিয়ে বেশি করে কিভাবে চাষাবাস হয়। তো আমাদের অ্যাকচুয়ালি এইখানে আমরা কিছু জলকুণ্ড করেছি, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, রাজ্য সরকারও জলকুণ্ড করেছে, কিন্তু সেটা ততটা নয়। না, রেইন হারভেস্টিং এর কথা তো আমাদের রাজ্যে আমরা বহু আগে থেকে শুনছি। তাহলে এখন রেইন ওয়াটার হারভেস্টিং, এখন কথা হচ্ছে সেখানে সেটা কি এখন অবধি সেটা কোনো একটা মানে বড় আকারে করা সম্ভব হলো না? সেটা কেন হলো না, মানে কিসের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? সেটা হয়নি। আমাদের তো ধরুন আমাদের সরকার, আমি এটা বলছি যে এটা হঠাৎ করে হওয়া সম্ভব, কিন্তু চলছে কাজ। আচ্ছা, কৃষককে বুঝাতে হবে। সরকার কিন্তু সবকিছু দিচ্ছে, দেখার পর দেখা যাচ্ছে যে ওই কৃষক কিছুদিন উনি হারভেস্ট করেছেন, তারপর উনি আনমনা হয়ে গেছেন। আচ্ছা, উনারও কিছু কিন্তু ওই জায়গাতে একটু ঘাটতি রয়েছে। উনিও নিজে যে এই যে কষ্টটা করছেন উনি একটু ইচ্ছে করলে এই বৃষ্টির জলটাকে ধরে রাখতে পারেন, কিন্তু উনি ধরছেন না। আমরা নিজের হাতে হাজার হাজার, এবং সেটা বিশেষ ধরনের তেরপাল, সেটা বিশেষ ধরনের তেরপাল, যেই কোম্পানিগুলো ওই গ্রেডের তেরপাল তৈরি করে, সেখান থেকে হাজার হাজার তেরপাল এনে ত্রিপুরাতে বিতরণ করা হয়েছে যে আপনারা জলকুণ্ড তৈরি করুন, রেইন ওয়াটার হারভেস্ট করুন। রেইন ওয়াটার কি করে হারভেস্ট করতে হয় সেটা দেখানো হয়েছে, মডেল তৈরি করে দেওয়া হয়েছে। খুব বেশি পয়সা লাগে না, ইচ্ছা করলে যে কোনো কৃষক নিজের বাড়িতে করতে পারেন, সেটা ছনের ঘরই হোক, টিনের ঘরই হোক, বা পাকা ঘরই হোক। আচ্ছা, তো এটাতে আমাদেরও কিছু, আমাদের কৃষকরারও কিছু ঘাটতি রয়েছে। আমরা অ্যাওয়ারনেস জিনিসটা এত আস্তে আস্তে আমরা বুঝতে পারি, বা আমরা চেষ্টা করি না, আমরা একটু অলসতাও আমাদের আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, তো তবুও আমরা চেষ্টা করছি। এবং আপনি যেটা বলেছেন যে এই গ্রীষ্মকালে কৃষকের কিছু ক্ষতি হয়, এটা প্রতি বছরই হচ্ছে। এবং গত 2-3 বছর ধরে এই বৈশাখ মাসে প্রচন্ড কালবৈশাখী হচ্ছে, এবং সেই কালবৈশাখীর জন্য আবার একটা অন্য ধরনের ক্ষতি হচ্ছে, সেখানে ফসল নষ্ট হচ্ছে। আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই, যেটা ইলেকট্রিসিটি সাপ্লাই ব্যাহত হচ্ছে। বড় গাছ পড়ে গেলে, যে বললাম ফরেস্ট্রি জিজ্ঞেস করতে হয়, ছোট গাছ, কত গাছ, হাজার হাজার গাছ, নতুন নতুন লাইন। আমাদের সরকার প্রতি বাড়িতে এখন বিজলি দিয়েছেন, লাইন আমাদের দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। আচ্ছা, যে আমাদের কন্ট্রাক্টর যত শর্টে পারে কাজটা করছে, কিন্তু অন্যের গাছ তো কাটতে পারবে না, আবার বিজলিটাও দিতে হবে। তো বিশেষ করে এই যে বাঁশ, বড় বড় বাঁশ, এইগুলো তো একদম সামান্য বাতাসেই পড়ে যাচ্ছে, যেই মাত্র নেগেটিভ পজিটিভ দুটা তারের উপর পড়ে গেল, সাথে সাথে ফিউজ চলে যাচ্ছে। আমাদের আর একটা জিনিস, আমাদের এই যে ইলেকট্রিক কনজাম্পশন অনেক গুণ বেড়ে গেছে, সেটার জন্য আমাদের লাইন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা তো ইলেকট্রিক লাইন নষ্ট হচ্ছে, সেটা এবং সারাই হচ্ছে, কিন্তু ওই যে গ্যাপটা, কৃষকরা কিন্তু অসহিষ্ণু, ওরা মানবেন না। কারণ কৃষি এমন একটা জিনিস, প্রতিদিন আপনাকে জল দিতে হবে, এবং প্রতিদিন ঠিক সময়ে জল দিতে হবে। ঠিক, কৃষকদের সেই সময়টা তো ধৈর্য না ধরারই কথা, কারণ ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা বারবার যে কেন্দ্র সরকারের কৃষকদের জন্য যে বহু প্রকল্পের কথা, সেগুলো চালু রয়েছে, রাজ্যেও চালু রয়েছে, সেগুলো আমরা জানি। কৃষক সম্মান নিধি বলুন, বা PM কুসুম বলুন, এই ধরনের, বা বিমার রয়েছে, ফসল বীমা যোজনা রয়েছে। এখন কথা হচ্ছে যে প্রদীপ বাবু, সবার কাছে, ক্ষুদ্র কৃষক হোক, রাজ্যের সব শ্রেণীর কৃষকের কাছে কি আপনারা এই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে পেরেছেন? কারণ এইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বহু কৃষকরা অভিযোগ কিন্তু আমরা শুনি, বিশেষ করে যখন তাদের কোনো ফসল নষ্ট হয়। আমি ফসল কিভাবে নষ্ট হচ্ছে এই গরমের কারণে বা কালবৈশাখীর কারণে, সেই বিষয়গুলো তো আসছি আপনার কাছে একে একে করে, কিন্তু সত্যি কথা বলতে সবার কাছে কি আপনারা পৌঁছতে পারছেন, বা কেউ কি বাদ যাচ্ছে, বঞ্চিত কি কেউ? বঞ্চিত কথাটা বলে ত্রিপুরাতে এখন কিছু নেই। আচ্ছা, সেটা মহাপাপ হলো যদি কেউ বলে আমি বঞ্চিত। যে সুযোগ সুবিধা পাচ্ছেন না, আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর মানিক শাহ বলুন, আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী বলুন, উনারা যে সরকারকে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেই সরকারের কাছে বঞ্চিত বলে কেউ নেই। আচ্ছা, আমার যদি যোগ্যতা না থাকে, আমি হয়তো বাদ পড়তে পারি, আইনে যদি না পাই। ধরুন অনেক কৃষক আছে আমাদের কাছে, যাদের কাছে বিন্দুমাত্র জমি নেই, অন্যের জমিতে চাষ করে। আচ্ছা, তো যখনই দপ্তরের কাছে যাবে, কেন্দ্র সরকারের গাইডলাইন রয়েছে। আমাদের রাজ্যে যেরকম কৃষকরা আসেন, আপনি জানেন, আমরা পার্শ্ববর্তী দেশগুলাতে ওখানে যারা সংখ্যালঘু রয়েছেন, তাদের উপর অত্যাচার হয়, তারা হয়তো এখানে আসেন, তারা হয়তো এখানে চাষাবাস করছে, বা অনেকে এসেছিলেন, কিছু করতে পারেননি, জমিটি নেই, কিন্তু উনি চাষি, অন্যের জমিতে চাষ করেন, উনি তো কিষাণ সম্মান নিধি পাবেন না।
আচ্ছা, উনি চাইলে পিএম কুসুম পাবেন না। মানে যে কৃষকের জমি নেই উনি কোনো কৃষকের কোনো সুযোগ সুবিধা পাবেন না। না, পাবেন। যেমন জল যাচ্ছে উনি জল নিতে পারবেন, কিন্তু নিজের নামে নেওয়াটা হলে একটু অসুবিধা আছে। আচ্ছা ওনার তো প্রমাণ দিতে হবে। আচ্ছা, এখন আমাদের সরকার এই পর্যন্ত 1,92,000 মেট্রিক টনের উপর ধান ক্রয় করেছে, কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে যে জমিটা আপনার, কারণ সরকার তো কোনো দালাল থেকে ধান কিনবেন না, প্রকৃত কৃষকের থেকে ধান কিনবেন। তাহলে যাদের জমি নেই তাদের থেকে আপনারা ধানও কিনতে পারছেন না? না, কিনতে পারছি যখন ওই মালিক লিখে দেবেন, অথবা ধরুন আমার জমি নেই, আপনি আমার ধানটা নিয়ে বিক্রি করে দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, এটা আমরা হয়। মানে যিনি জমির মালিক উনি ধান বিক্রি করতে, ওনার পর্চাটা দেখাতে হবে, কাগজ জমি দেখাতে হবে, না তো সরকার কিনবে না। কারণ না হলে তো গরিব কৃষক থেকে ধান কিনে নিয়ে দালালরা বিক্রি করে দেবে সরকার থেকে। ওকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই মুহূর্তে এই ধরনের কৃষক যারা রয়েছেন, তারা এই যে ফসল করছেন এবং এই যে কালবৈশাখী হলো, ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে তারা কোনো ধরনের সরকারি তারা পাবেন না কেন? ওনাদেরকে ফসল বীমা যোজনা করতে হবে, ফসল বীমা করতে হবে। ফসল বীমা বীমা কি করতে পারবেন ওনারা? পারবেন। কোথায় পারবেন? যেমন আপনার জমি আমি চাষ করছি, আপনি বীমাটা করে দেবেন। আচ্ছা, পয়সা তো লাগছে না, শুধু আপনার কাগজটা লাগছে, একটা সাইন লাগছে, সেটা 220 টাকা, সেটা আমাদের সরকার সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে। শুধু সাইন একটা করতে হয়, আর কাগজটা দেখাতে হয়, এই জমি, এই আমি সাইন করলাম, এই ফর্ম ফিল আপ করলাম, টাকাটা ওনার অ্যাকাউন্টে চলে যাবে। উনি আসতে হবে না, দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হবে না। না, টাকা তো সেই যে জমির যিনি মালিক ওনার কাছে যাবে, শেষ অবধি কি কৃষকের কাছে অবধি তো আর পৌঁছবে কৃষকের কাছে। ওকে, তাহলে এইভাবে আপনি বলছেন এছাড়া যাদের জমি আছে, যারা ক্ষুদ্র কৃষক, সবাই কি তাহলে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না? সবাই। কারণ আমরা প্রায় সময়ই যখনই কোনো একজন লোক নেই যার কাগজ আছে, কিষাণ সম্মান নিধি পান না, বঞ্চিত বলে এই রাজ্যে একজন লোক নেই, বঞ্চিত নয়। হয়তো আমি কেওয়াইসি দেইনি, তো ব্যাংক তো আমার নামে টাকা দেবে না, তখন তো আমার নামটা কাটা যাবে, কারণ আমি জীবিত আছি কি মৃত আছি সেটা তো ব্যাংক জানতে চায়। তাহলে প্রদীপবাবু, এই যে আমরা মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে আমাদের কাছে খবর আসে বা অভিযোগ আসে যে ধরুন কোনো কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, উনি সেখানে সরকারের কাছে আবেদন করছেন, ক্ষতিপূরণের দাবি করছেন বা সরকারি সাহায্যের জন্য আবেদন করছেন, তাহলে যদি আপনি বলছেন যদি ওনার জমি থেকে থাকে এবং উনি যদি কৃষক হয়ে থাকেন, তাহলে উনি সেই সরকারি সুযোগ সুবিধা এমনিতে পাবেন, ওনার আবেদন করতে হবে না? না, ওটা না। আবেদন যিনি কিষাণ সম্মান নিধি কাগজপত্র জমা দিয়েছেন, উনি এমনিতে কিষাণ সম্মান নিধি যিনি ফসল বীমা যোজনা করেছেন, উনার ফসল নষ্ট হয়ে গেছে, উনি নিকটবর্তী কৃষি দপ্তরে জানাবেন যে আমি এই যে যোজনাটা করেছিলাম, আমি যে বীমাটা করেছিলাম, সেই বীমার আমার এই জমিটার ফসল নষ্ট হয়েছে, বিএলডব্লিউ এসে দেখে যাবেন, উনি নোট করবেন, এবং যেটা আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে ওরা অফিসার এসে দেখবে। তো লার্জ স্কেলে আমাদের তো বিশেষ করে একটা জায়গায় তো এককানি হয় না, যখন হয় এই গ্রামেরই নষ্ট হয়, তো সেই জায়গায় ওনাদের টাকাটা ঢুকে যায় অটোমেটিক্যালি। আর যারা ফসল বীমা বীমা করেননি এমন আমাদের রাজ্যে অনেক রয়েছে, যাবেন না, একটা সাইন করতে যাবেন না, এবং ওনারা এই সরকারটা কি সরকার, অনেকে সেটা বুঝতেও পারেন না, সাহায্য করে। সেখানে কিষাণ মোর্চা কি করে তাদেরকে কেন প্রভাবিত করতে পারছে না? আমি বলছি এই যারা যান না তাদেরকেও আমাদের সরকার, এই যখনই কোনো ক্যালামিটি হচ্ছে, যেই জায়গায় আমাদের একসাথে সমস্ত ত্রিপুরায় কিন্তু ক্যালামিটি আসে না। আমি আপনাকে আগেই বলছি, কিছুদিন আগে দক্ষিণ ত্রিপুরায় প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে, বিলুনিয়া, রাজনগর, এইসব জায়গায় প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে। এই দিক থেকে আপনার ধনপুর থেকে শুরু হয়, সোনামুড়ার দিকে হয়েছে। তো এই সব সাইডে অনেকেই ফসল বীমাতে আসেননি, করেননি, বা ছোট জমি করেছেন, বা কেউ অন্যের জমিতে লিজ নিয়ে করেছেন, তাদেরকে আমাদের সরকার ওই ডাইরেক্ট ওইখানে ইনকোয়ারি করে তাদেরকে কিছু একটা সাহায্য দিচ্ছে। কার কাছে যেতে হবে? যেতে হবে বিএলডব্লিউর কাছে, সেক্টর অফিসারের কাছে, কৃষি দপ্তরের সেক্টর অফিসারের কাছে। ওনাকে গিয়ে বলতে হবে, উনি সাথে সাথে সেটা ইনকোয়ারি করে দেখবেন। আমাদের ভিলেজ স্তরেও আমাদের যারা কর্মচারী আছেন তারা দেখবেন, যান ওনারা, এবং সেটা লিপিবদ্ধ করেন, কিন্তু ওই বীমা যোজনায় যত টাকা পাওয়া যায় তার চাইতে কম পাওয়া যাবে। আচ্ছা, সরকারি সাহায্যটা একটু কম পাওয়া যাবে, এটা সত্য কথা। ওকে, তাহলে প্রদীপবাবু, এটাও বাস্তব যে এই যে আপনি যে সিস্টেমে কাজের কথা বলছেন, এই সিস্টেমে অনেক কৃষকরাই কিন্তু হয়তো যাচ্ছেন, কিন্তু তারা
সাহায্য পাচ্ছেন না, কারণ তাদেরকে ঘোরানো হচ্ছে, যেটা মানে নর্মাল ব্যাপার যে তাদেরকে সরকার দপ্তর থেকে তাদেরকে নানান ধরনের বাহানা করা হচ্ছে। এবং একজন কৃষক যিনি জমিতে থাকেন, যেনার হয়তো মানে শুধু খাবারের সময়টুকু আর বিশ্রাম করার সময়টুকু উনি বাড়িতে যান, বাকি সময়টা ওনার জমিতে কাটে, উনি দপ্তরে দপ্তরে বেশিক্ষণ গিয়ে ঘোরাঘুরি করতে পারেন না। এটা কতটুকু সত্যি এবং এই জায়গাতে আপনাদের কি ভূমিকা রয়েছে? আপনাদের কাছে যদি এমন কোন খবর আসে, হুম দেখুন আপনার সাংবাদিক, সংবাদ সংগ্রাহকরা আপনাদের কাজ, আপনার সমাজের হিতে কাজ করেন, দেশকে আপনারা জাগ্রত করেন, মানুষকে জাগ্রত করেন এবং সঠিক দিশা দেখান। আপনাদের কাছে যদি এমন কোন খবর আসে যে একজন কৃষককে কেউ ঘুরিয়েছে, একজন কৃষককে কেউ ঘুরিয়েছে, উনাকে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, উনি কিন্তু একটু অন্য প্রকৃতির লোক। উনি মানে ভীষণ স্ট্রিট মানুষ, এবং কৃষকের প্রতি কেউ যদি বিন্দু মাত্র অবহেলা করে, আমাদের সরকার তো সহ্য করবেই না, আমাদের মন্ত্রীও সহ্য করবেন না। এবং আপনি জানেন ভারতের যিনি যশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন, উনি যদি কোনো সমাজের কোনো অংশের মানুষকে বেশি সাহায্য করে থাকেন, বেশি সম্মান দিয়ে থাকেন, তাহলে সেটা কৃষক। উনি এখন পর্যন্ত গত 10 বছর একবারও কৃষককে কৃষক বলেনি, বলেন অন্নদাতা। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি তো সেটা বলছেন এবং নিশ্চয়ই সেটা শুনতে ভালো লাগছে, কিন্তু অভিযোগের কথা যখন আমি বলছিলাম তখন এমনও তো অভিযোগ আমরা পাই যে কৃষকদের জমির ফসল কোনো প্রাকৃতিক কারণে নয়, মানুষ দ্বারা নষ্ট করা হয়, মানুষ দ্বারা নষ্ট করেছে। এখন সেটা ব্যক্তিগত শত্রুতামির কারণেই হোক কিংবা রাজনৈতিক শত্রুতামির জেরেই হোক, এখন সেই জিনিসগুলো করা হয় আমাদের এই রাজ্যে। এগুলো আমাদের কিন্তু আমরা দেখেছি, গবাদি পশু থেকে শুরু করে ফসলের জমি নষ্ট করা নিয়ে। এখন কথা হচ্ছে যে রাজ্যের কৃষি কাজে কোনো ভবিষ্যৎ আছে বলে কি আপনার মনে হয়? এবং রাজ্যের কৃষি কাজের যে প্যাটার্নটা কি কোনোভাবে দিন দিন চেঞ্জ হচ্ছে, বা এই যে অত্যাধুনিক যে কৃষি পদ্ধতিগুলো সেগুলো আমাদের রাজ্যে কতটুকু প্রযুক্তিগত ব্যবহার শুরু হয়েছে? কারণ এখন অনেক সময় শোনা যায় যে ক্ষুদ্র কৃষক পরিবার যারা আছে, আমি ধরে নিলাম যাদের জমি আছে, যাদের পরিবার কৃষক এবং সেখানে হয়তো বাবা কৃষক ছিলেন বা দাদু কৃষক ছিলেন, পরবর্তী প্রজন্ম কৃষিতে আগ্রহ দেখাচ্ছে না, সেখানে সেই জমিটা এক হয়তো এমনিতেই পড়ে রয়েছে, নয়তো যেটা আপনি বলছিলেন যে অন্য কেউ লিজ নিয়ে করছে, বা যাদের কৃষকরা যাদের জমি নেই ওনারা হয়তো কৃষি কাজ করছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আগামী প্রজন্ম যখন কৃষিকাজে আর আগ্রহ দেখাচ্ছে না, তখন রাজ্যের কৃষি কাজের প্যাটার্নটা কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, 2018 পর্যন্ত আমাদের এই রাজ্যের কৃষক জমিকে জম জ্ঞান করত। কারণ আমাদের যে খরচ হতো, 1 বিঘা জমিতে ফসল করতে প্রায় 8,000 টাকা খরচ হয়। আচ্ছা, আমাদের ফসল বিক্রি হতো 6,000 টাকায়। আচ্ছা, ধানের কেজি ছিল আমাদের রাজ্যে 5 টাকা থেকে 9 টাকা। মানে ধানের তো বিভিন্ন গ্রেড আছে, শুষ্ক ধান, মোটা ধান এরকম আছে, 5 টাকা থেকে 9 টাকা। আর আজকে দিনে দাঁড়িয়ে 21 টাকা 83 পয়সা। এখন আমাদের রাজ্যে গত 6 বৎসরে কৃষি উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। আমাদের এই রাজ্যে প্রায় 200টা ধানের গুদাম রয়েছে, এবং আমাদের কৃষক সরকারি গুদাম আমাদের একটিও ছিল না 2018। কারণ ধানের গুদাম বলে ত্রিপুরার মানুষ বুঝতোই নাকি ধানের গুদাম ছিল, কারণ সরকার ধান ক্রয় করেনি। আমাদের রাজ্যে এমএসপি ছিল না, কোনো ধান কখনো ক্রয় করে সেটা চিন্তা করা হয়নি যে এই যে 75%, 80% লোক এদেরকে সাপোর্ট দিতে হবে, এটা কেউ চিন্তা করেনি। আমাদের সরকার প্রথম এসে ধান ক্রয় করলে, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আপনাকে আগেই বলেছি 1,92,000 মেট্রিক টনের বেশি ধান ক্রয় করা হয়েছে। তো এই যে ধান, এখন আপনি যদি মনে করেন বা আমি যদি মনে, আমি কৃষক, আমি আমার কথা বাদলাম, যারা আপনি যেমন সাংবাদিক, আপনি কৃষক না, আপনি যদি মনে করেন আপনি 5 কানি জমি করবেন, আমার ধান এখন 4 মাসের ভিতর হয়, আপনি কোনো জায়গাতে 4 মাসে টাকা ইনভেস্ট করে এত টাকা লাভ পাবেন না যেটা ধানে করলে পাবেন।
কারণ আমাদের সরকার ধান ক্রয় করবে। আচ্ছা, এবং এখন খরচটা কমে গেছে, কারণ আমাদের সরকার প্রচুর পরিমাণে হিউজ কোয়ান্টিটি অফ এগ্রিকালচার ইকুইপমেন্ট কৃষককে দিচ্ছে। আমাদের এখন পর্যন্ত প্রায় 400 কৃষক সমিতিকে বা সেলফ হেল্প গ্রুপকে সরকার 10 লক্ষ টাকার যন্ত্রপাতি ফ্রিতে দিয়ে দিয়েছেন। সেখানে ধান রোপণের মেশিন থেকে ধরে, ধান কাটার মেশিন থেকে ধরে, ধান মাড়াইয়ের মেশিন পর্যন্ত, স্প্রে মেশিন, উইডার মেশিন, সবকিছু ফ্রি। এখন কি হচ্ছে, যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষ হচ্ছে আমাদের। অথচ আমাদের কাছে তো মাঝে মধ্যে অভিযোগ আসে যে আপনি বলছেন যন্ত্রপাতি ইকুইপমেন্টস আপনারা ফ্রিতে দিয়েছেন প্রায় 10 লক্ষ টাকার, এখন বীজ পাওয়া যায় না, সার পাওয়া যায় না, গভর্নমেন্ট থেকে কিছুই দেওয়া হয় না, এই ধরনের অভিযোগ আমরা শুনি। সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, সেই সার বীজের যে অভিযোগগুলো আছে, সার বীজের ব্যাপারটা একটু জানতে চাইবো আপনার কাছে, যে সরকারি তরফ থেকে সার বীজ দেওয়ার পদ্ধতিটা কি, যেটা 2018 আগে যেটা ছিল সেটা কি এখনো কি একই রকম আছে, নাকি সেখানে কোনো পরিবর্তন হয়েছে? 2018 আগে ত্রিপুরার সার বিক্রি হতো বাংলাদেশে, আচ্ছা, ওই আসামে চলে যেত। কারণ আমাদের রাজ্যে সারের দাম কম, আমরা 300 টাকায় ইউরিয়ার বস্তা পাই, যেটা আমেরিকায় আমাদের রাজ্যে, আমাদের দেশের টাকায় প্রায় 3000 টাকা, আর চীনে 5000 টাকা, কিন্তু ভারতে 300 টাকা। তো আমাদের রাজ্যে এখন কি হচ্ছে, আমাদের রাজ্যে সরকারের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সার এবং বীজ। এবং এই যে সামনে যে রেনি সিজন আসছে, এখন তো আমাদের ক্ষেতের সিজন চলে আসবে, এখনো আসেনি কিন্তু, আর 1 মাস পরে আমাদের ক্ষেত পুরোপুরি দমে শুরু হয়ে যাবে। যদি বৃষ্টি এখন প্রবেশ করে গেছে, বৃষ্টি এবার মৌসুমের আগেই প্রবেশ করেছে, বৃষ্টি বলে খবর, যদি বৃষ্টি ঠিক সময় আমাদের রাজ্যে হয়। তো আমাদের সরকার এর আগেই ইউরিয়া সার এবং অন্যান্য যে সাথে যে সারগুলো দিতে হয়, সুপার ফসফেট, এমওপি, তো এগুলো সার আগে থেকে স্টক করে রাখেন আমাদের সরকার এখন। আর কৃষকদের সারের অভাব হয় না, অনেক সময় রাস্তা নষ্ট হয়ে যায়, যোগানের অভাব হয়ে যায়, কিন্তু বাফার স্টক যেটা আমাদের সরকার, এটা কিন্তু অনেক আগেতেই করেন। কারণ আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, আমি আপনাকে আগেই বলেছি যে কৃষককে সর্বোচ্চ মর্যাদা দেন এবং কৃষিকাজকে সর্বোচ্চ মর্যাদা দেন। এর জন্য আমাদের দেশের সরকার, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ভারতের 80 কোটি লোককে খাবার দেন, এবং এরা ফ্রিতে মাথা পিছু 5 কেজি চাল পান, গম পান, যে যেখানে যেরকম খাবার চান। দেশের আজকে দেশের যে ফুড সিকিউরিটি, ইট ইজ গ্যারান্টেড, যে মানুষ খাবার পাবে। আমরা গত 4 বছর ধরে খাবার পেয়েছি, সামনের 4 বছরও পাবো। ওকে, প্রদীপবাবু, এই যে আগে একটা কথা শোনা যেত যে কৃষি কাজের জন্য ঋণ পাওয়াটা ভীষণ বড় একটা মুশকিলের ব্যাপার ছিল, কৃষকরা মহাজনদের কাছ থেকে ঋণ নিত। এখনো কিন্তু মহাজনদের কাছ থেকে ঋণ নেওয়ার কথা আমরা শুনি, এবং বিশেষ করে প্রত্যন্ত এলাকায় বা জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এখনো সেই মানে এভাবে ঋণ নেওয়ার কথা শোনা যায়। এখন ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য আপনারা মানে সরকার বা দপ্তর কি ধরনের সাহায্য করছেন কৃষকদের? একটা কথা বলি, রবি ঠাকুর সামনে রয়েছে ছবি, দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। যারা আগে বলছিলেন যে জুমিয়ারা কষ্টে আছেন, তারা তখন ছিলেন। আচ্ছা, আজকে যদি কেউ বলে, ওনাকে সাথে সাথে নিয়ে যাব। আর জুম চাষ যারা করেন তাদের জন্য এখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের প্রকল্প চালু করে দিয়েছে। এবং আমাদের রাজ্যে আজ থেকে 6-7 বছর আগে যে জুম ধান ছিল, আমাদের যে ট্রেডিশনাল জুম ধান, আমাদের ত্রিপুরা রাজ্যে 92 প্রজাতির জুম ধান আছে। আমাদের যেটা ধরুন কচু ছড়ায় যে জুম ধান লাগানো হয়, সেটা কিন্তু দাম ছড়ায় লাগানো হয় না, কারণ আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী আমাদের নিজস্ব ধান আছে। আচ্ছা, হালামরা যে জুম করেন, ওই কুকিরা যে জুম করেন, আমাদের রিয়াংরা সেই জুম করেন না, ওনাদের আলগা ধানের বীজ রয়েছে। এখন আমাদের যে কেন্দ্রীয় সরকার, এটা হাকুচুকু 2 বলে একটা ধান বেরিয়েছে আমাদের এখানে, আমাদের রাজ্যেই। আমাদের আইসিআর এর একজন তথ্যতির্যসা বিজ্ঞানী, আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, ডক্টর দাস, ওনার নাম হচ্ছে SP দাস, শ্যামাপ্রসাদ দাস,
উনি একটা ধান আবিষ্কার করেছেন হাকুচুকুরু। হাকুচুকু মানে আপল্যান্ড, আচ্ছা। একটা ককবরক। আমাদের যেহেতু আমাদের রাজ্যে এই ধানটা আবিষ্কৃত হয়েছে, ককবরক নাম দেওয়া হয়েছে। ককবরক নাম দেওয়া হয়েছে। এবং আগে আমাদের আমরা জুম যারা চাষ করি আমাদের হিসাব হচ্ছে বস্তা হিসাব। আমরা তো ওজন নেই, জুমে ওজন ছিল না, বস্তা। তো এক কানি জমিতে 8 থেকে 9 বস্তা হতো, মন ধরলে 8 থেকে 9 মন। এখন হাকুচুকুটু যেটা একটা বিপ্লবী ইয়ে নিয়ে এসেছে, ওটা 15 থেকে 18 মন হচ্ছে। আচ্ছা। এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে। আর আমাদের রাজ্য সরকার সেই ধানটা মাত্র 10 টাকা কেজি নেয়, কারণ 10 টাকা কেজি না হলে যার দরকার নেই সেও নিয়ে চলে যাবে। সরকার সেটা সেই ধানের চালের বাজারে কি চাহিদা রয়েছে, কেমন চাহিদা? ভালো চাহিদা রয়েছে। আপনি হয়তো আপনি নিয়ে খেয়েছেন, আপনি বলেন একটু স্টিকি রয়েছে, কারণ আমাদের জুম ধান যে জুম চাল যেটা একটু স্টিকি থাকে। হ্যাঁ, যদি স্টিকি না হয় আমাদের ভাইরা খাবেন না সেটা, ওনাদের স্টিকি লাগবে, টেস্ট একটু অন্যরকম, ভালো টেস্ট লাগে। আচ্ছা। জুমের ধান মানেই তো আপনি বাজারে দেখেন 150 টাকা কেজি বিক্রি হয়। জুমের ধান মানেই তার একটা আলাদা যোগ্যতা রয়েছে। তো হাকুচুকুটুটা সম্পূর্ণ জুম ধান। আচ্ছা, এখন আপনি সেটাই বলছেন যে আপনি জুম চাষিদের জন্য বলছেন, বা এই অন্যান্য চাষিরা যারা কৃষি কাজ করছেন, শুধু ধান চাষ নয়, ইভেন কি এখন এই যে মৌসুমী সবজি যারা করেন বা ফলের চাষও যারা করছেন এখন, তাদের জন্য মানে ঋণের কি ব্যবস্থা রয়েছে? ঋণ দেখুন, আগে এই যে কিষাণ ক্রেডিট কার্ড, হ্যাঁ, কেসিসির মাধ্যমে আমাদের এই পর্যন্ত আমাদের সরকার, এই সরকার আসার পর থেকে আমার কাছে একদম ইয়ে রয়েছে, কেসিসির মাধ্যমে 2018 সাল থেকে এখন পর্যন্ত 3,37,000 জন কৃষককে 1,756 কোটি 4 লক্ষ টাকা কৃষি ঋণ হিসাবে দেওয়া হয়েছে। আচ্ছা, কেসিসির মাধ্যমে। এবং আপনি এই যে আবার বললাম, যিনি কিষাণ সম্মান নিধি পান, উনি যদি শুধু ব্যাংকে যাবেন, উনার কিষাণ সম্মান নিধির সেই প্রমাণটা দেখাবেন, সাথে সাথে উনার নামে কেসিসি ইস্যু হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 2,49,339 জন কৃষক কেসিসি পান এখন পর্যন্ত। আগে একটু বেশি পেতেন, অনেকে কেওয়াইসি জমা দেননি, আমি আপনাকে বলেছি আগে যে কেওয়াইসি জমা দিতে যান না, ওনারা মানতেই চান না। যে আরে ভিএলডব্লিউ বাড়িতে এসে বলে যাচ্ছে, গ্রাম প্রধান বাড়িতে এসে বলে যাচ্ছে, মেম্বার বাড়িতে এসে বলে যাচ্ছে যে না কেসিসি আবার ওটা কিটা, তো উনি যান না কেসিসি জমা দিতে। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের কিছু কমে গেছে। তো তবুও এখন প্রায় 2.5 লক্ষ লোক, 2.5 লক্ষ কৃষকের কাছে কিষাণ সম্মান নিধি রয়েছে, এবং ওনাদের প্রত্যেকের কেসিসি পাবেন ওনারা। প্রদীপবাবু, আমরা অনুষ্ঠানের অনেকটা পেরিয়ে এসেছি। ছোট্ট করে এই মুহূর্তে যেসব অভিযোগ বা যেসব দাবিগুলো বিভিন্ন কৃষকের বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, সেগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো ছোট্ট করে। পান চাষিদের জন্য আপনারা কি ভাবছেন? এবং সেখানে গরমে পান খারাপ হচ্ছে, পানে দাগ হয়ে যাচ্ছে, পাশাপাশি শিলাবৃষ্টিতে পানের ভীষণ ক্ষতি হয়েছে, তাদের স্বস্তি দেওয়ার জন্য তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আপনি মনে করেন? একদম আপনি সত্যি কথা বলেছেন, এটাতে কোনো দ্বিমত নেই। যে গত যে শিলাবৃষ্টিটা হয়েছে, প্রথম তো দক্ষিণে আমাদের হয়েছে, এটা 1 মাস আগে। সেখানে নলুয়া বা আমাদের ঋষ্যমুখে প্রচুর পান চাষি রয়েছে, সেখানে কিছুটা ক্ষতি হয়েছে, ততটা হয়নি। কিন্তু 15 দিন আগে যে শিলাবৃষ্টিটা ওই ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়, যে বিশেষ করে কুমারঘাট এলাকাতে এখানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, মানে 2-3 ইঞ্চি শিল জমে গেছে, সেখানে পানের প্রচুর ক্ষতি হয়েছে। এবং পানের উপর আরেকটা জিনিস, পানের উপর আপনি কোনো আচ্ছাদন দিতে পারবেন না, সেটা একটা বিশেষ প্রক্রিয়া, ছন দিয়ে দিতে, বরজ যাকে বলে, এটা আমাদের ট্রেডিশনাল, আমাদের পুরাতন দিন থেকে চলছে। সেখানে আমাদের সরকার সাথে সাথে আদেশ দিয়েছেন যে যারা চাষি আছেন ওনারা নাম নথিভুক্ত করবেন, এবং সেখানে ওনাদেরকে সাহায্য দেওয়া হবে। কিন্তু সেই সাহায্যটা হয়তো ততটা হবে না যতটা ওনার ক্ষতি হয়েছে। ওকে, যাদের বীমা করা আছে তো তা বীমা সাহায্য পাবেন, তারা কি বাড়তি সাহায্য পাবেন সরকার থেকে নাকি? যাদের বীমা তো প্রচুর টাকা পান। ওকে, যাদের বীমা করা বিক্রি করে এত টাকা পাওয়া যায় না, বীমা করলে ধান ক্ষতি হলে যত টাকা পাওয়া যায়। আচ্ছা,
আর যাদের বীমা নেই তাদের সরকারে আপনি তার বলছেন সরকার আবেদন একটু করতে হবে, সাহায্য সরকারের কাছে সাহায্য আবেদন করতে হ্যাঁ, হবে। কিন্তু সেটা তো ন্যাচারাল প্রাকৃতিক দুর্যোগ, আমাদের সরকার তার উপর তো কিছু করতে পারবে না। ঠিক। ঈশ্বরকে ডাকা ছাড়া অন্য কোনো গতি নেই। আপনাকে একটা কথা বলি, কিষাণ সম্মান নিধির কথা হয়েছিল, যে আমি বলছিলাম আপনাকে 2,49,339 জন কৃষকের অ্যাকাউন্টে 2018 থেকে 19 থেকে আমাদের শুরু হয়েছে, 18 শেষ দিক থেকে এখন পর্যন্ত 684,84,00,000 টাকা দেওয়া হয়েছে, যেটা আমাদের এই সরকার আসার আগ পর্যন্ত আমাদের কৃষক স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আজ যারা সরকারের আলোচনা করছেন, সমালোচনা করছেন, তারা সেদিন কোথায় ছিল? তারা কেন ধান ক্রয় করেনি? কেন কৃষককে দেননি কিষাণ সম্মান নিধিটা? তো এই যে উপকার যেগুলো বৃহৎ আকারে উপকার হচ্ছে, সব মিলিয়ে হয়তো কিছু কিছু ক্ষতিগ্রস্ত বৈশাখ মাসে কাল বৈশাখে আসবে, কিন্তু আষাঢ় মাসে কাল বৈশাখে আসবে না। তখন ধান হবে, ক্ষেত হবে, সবজি হবে। সব মিলিয়ে ছোট ছোট দুঃখ আছে, সেটা আমি অস্বীকার করব না। কোথাও বড় পাম্প নষ্ট হয়ে যাচ্ছে, কিছুদিন ধরে পাম্প ঠিক হচ্ছে না, টেন্ডার হয়, কিন্তু সব মিলিয়ে ত্রিপুরার আমাদের যে কৃষকরা, ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি হিসাবে আমি বলতে পারি, এবং এছাড়াও আমার একটা সামাজিক সংগঠন রয়েছে, অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব। ত্রিপুরার প্রায় 900টা গ্রামে ফার্মার্স ক্লাব চলে। আচ্ছা, সেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, সম্পূর্ণ সামাজিক সংগঠন। আমরা কৃষকের সাথে যোগাযোগ রাখি, আমাদের সেই সামাজিক কাজটা আমরা কৃষকের সাথে করি, এবং শুধু আমরা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নীতি রয়েছে, যে সমস্ত হেল্প রয়েছে, সরাসরি কেন্দ্রীয় সরকার থেকে আমাদের কৃষকের কাছে পৌঁছে দিই আমরা। আচ্ছা, আমরা সব মিলিয়ে আমরা কৃষক, আমি বলতে পারি আমাদের ত্রিপুরার কৃষক ভালো আছে। ওকে, আপনি বলছেন বিক্ষিপ্ত এই যে প্রকৃতির রুদ্ররূপে যে কারণে যেসব সমস্যাগুলো হয়, এগুলো ছাড়া কৃষকরা ভালো আছেন। পান চাষের কথা আপনি স্বীকার করে নিলেন। আমাদের রাজ্যে মাছ চাষের মাছের চাহিদা একটা বিশাল ব্যাপার, এবং বলা হয় যে আমাদের রাজ্যে যদি বাইরে থেকে মাছ না আসে তাহলে সবার পাতে মাছ জুটবে না। এখন কথা হচ্ছে যে রাজ্য মাছ চাষে কতটা স্বয়ংসম্বর হচ্ছে দিন দিন, এবং কোনোদিন কি আমরা হতে পারবো মাছ চাষে স্বয়ংসম্বর? এক, দুই, এই গরমের কারণে রাজ্যের মাছ চাষ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? জলাশয়গুলোতে জল নেই, জল শুকিয়ে যাচ্ছে, এরকম এখন বাজারে মাছ পাওয়া যাচ্ছে না, দাম বাড়ছে। সেখানে দাঁড়িয়ে মানে আপনারা এই সেক্টরটাকে রেহাই বা স্বস্তি দেওয়ার জন্য কোনো কিছু করছেন কি? দেখুন, আমাদের রাজ্যে 2200 মিলিমিটার বৃষ্টি হয় এভারেজ, কোনো সময় 2500 হয়, কোনো সময় 2000 হয়। তো আবার আমাদের এখানে আমাদের যে ইভাপোরেশন, জলটা যে বাষ্প হয় বা মাটি চুষে নিয়ে যায়, সেটাও কিন্তু খুব বেশি। আচ্ছা, আমাদের কোনো দেখবেন বড় একটা পুকুর, অনেক জল, আবার চৈত্র মাসে গিয়ে দেখবেন সেখানে হাঁটু জল নেই। সেটা প্রকৃতি। আচ্ছা, তবুও আমি একটা কথা বলবো, যে মাছ ফিশারি ডিপার্টমেন্ট যেটা আমাদের রয়েছে, সেখানে আরো কাজ করতে হবে। আমাদের বিজ্ঞানী প্রথায় আমাদের মাছ চাষ করতে হবে, আমাদের সেই অ্যাওয়ারনেসটা কম রয়েছে। আচ্ছা, এখানে ব্যর্থতাটা কার? মানে ব্যর্থতা দেখুন, এখানে শুধু যারা চাষ করছেন তাদের ব্যর্থতা, নাকি দপ্তরের ব্যর্থতা আছে এইভাবে টেকনোলজি নিয়ে পৌঁছে? বলছি, আপনি আবারও বলবেন, আমি বলছি, যে আমাদের সরকার মাত্র 3 বছর ধরে সঠিকভাবে কাজ করতে পারে, আচ্ছা, পেরেছে এখন পর্যন্ত। তো আমরা অ্যাওয়ারনেস যেটা, এটা আরো করা উচিত, এবং কৃষককেও এগিয়ে আসতে হবে। আমাদের দপ্তর যারা চালান বা কৃষি বিশেষজ্ঞ বা মৎস্য বিশেষজ্ঞ যারা, উনারা তো গিয়ে বারবার বললো, যদি কৃষক না শুনে, তো উনারা নিশ্চয়ই একবার উনি মানে এরকম চিন্তা করবেন যে আরে আমার কথা তো শুনছে না, বা আমাদের মাছের পোনার একটু ঘাটতি রয়েছে। বুঝতে হবে আমি কোন মাছটা থেকে আমি রেণুটা নিচ্ছি, সেই মাছটার আকৃতিটা কি ছিল, তার গ্রোথ রেটটা কি ছিল। দেখা গেল কয়েক লক্ষ পোনা চারা হয়েছে, 1 বছর পরে দেখা গেল 200 গ্রাম করে মাছ হয়েছে। সেটা চিন্তা করতে হবে। ভালো জাতের রেণু আনতে হবে, ভালো মাছ, মাছ যেটা, সেটা ভালো জাতের আনতে হবে। সেই দিক থেকে আমরা হয়তো আরো কাজ করা দরকার। ঠিক, প্রদীপবাবু, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন এই ধরনের বায়োফ্লকে এত চাষ হচ্ছে, এবং সেই মাছই আমার রাজ্যে
মানে আমদানি করা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা পিছিয়ে যাচ্ছি মানে কোন জায়গাটার জন্য? এই টেকনোলজি আমরা কেন ব্যবহার করতে পারছি না? আমরা বাংলাদেশ আমাদের কি টেকনোলজি দেবে? আচ্ছা, ভারত তো জগৎ সবাই শ্রেষ্ঠের দিকে যাচ্ছে। না ওখান থেকে তো মাছ আসছে, না, বাংলাদেশে মাছ মাছ না আসছে আসে। প্রকৃতির জন্য, ওখানে আচ্ছা। জল বেশি। আমরা বলছি না আমাদের জল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো, আপনি দেখুন যে কোনো পুকুরে, যে কোনো, আপনি সাংবাদিক, আপনি যান যে কোনো পুকুরে দেখবেন, আমাদের আগরতলা ছাড়া অন্য জায়গায় দেখবেন যে বর্ষায় একদম 6 ফুট 7 ফুট জল, আর যখন এই গ্রীষ্মটা চলে আসছে তখন 1.5 ফুট 1 ফুট আধা ফুট জল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রকৃতিটা এত আমাদেরকে সাপোর্ট, যেটা আসামের সাপোর্ট হয়। আসামের কিন্তু সেরকম জল শুকায় না, জমি স্থল রয়েছে, চীন থেকে জল আসছে, ব্রহ্মপুত্র ভরিয়ে দিয়ে যাচ্ছে, সেখানে মশার অনেক বেশি জমিতে। আমাদের জমিতে মশার তেতরা নেই, আমাদের টিলা জমি, বৃষ্টি হচ্ছে ফুস করে জলটা বাংলাদেশ চলে যাচ্ছে, দাঁড়াবার জায়গা নেই। দাঁড়া করাবেন কোথায় আপনি? সেটা ব্যবস্থাও জায়গা নেই। তো আমাদের মৎস্য চাষে আমাদের প্রকৃতি আমাদের এতটা সহায় নয়। আমরা আমাদের অ্যাওয়ারনেসের একটু ঘাটতি রয়েছে, সেটা আমি অস্বীকার করবো না, কারণ আমিও বিজ্ঞানের ছাত্র। ঠিক, আগামী দিনে সেটা মানে আপনার কি মনে হয়? আপনি কি আশাবাদী আশাবাদী আগামী দিনে মাছ চাষে? নিশ্চয়ই আমরা আরো এগিয়ে যাব। আমাদের মাছ চাষ, আমাদের দপ্তর সেই ব্যবস্থা নিচ্ছে, এবং যেখানে আমাদের ঘাটতি ছিল, একটা মানুষকে অনেক অনেক বছর ধরে তাকে বোঝানো হয়নি যে বিজ্ঞান এটা, রাস্তা এটাই চলতে হবে। কারণ অন্ধ্রপ্রদেশ এই রাস্তায় চলে এগিয়ে গেছে, গুজরাটে যেখানে মাছ খায় না, যেখানে মাছের বাজারটা আলাদা রয়েছে, একসাথে নেই, সেই রাজ্য মৎস্য চাষে ভারতের দ্বিতীয়। পশ্চিমবাংলা দেখুন, এটা তো সমস্ত মাঠ রয়েছে, সুন্দর জায়গা রয়েছে, কিন্তু সেখানে বাঙালি রয়েছে। ওই যে আমাদের যে উৎপাদনের যে চার্টটা রয়েছে, পশ্চিমবাংলা অনেক নিচে, কারণ সেখানে সেই বিজ্ঞানকে ফলো করা হয়নি। যারা ফলো করেছেন, যারা ব্যবসা নিয়েছেন, ওনারা এগিয়ে গেছেন। ওকে, অনুষ্ঠানের একটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সব দিকটাই আলোচনা করলাম, পশুপালনটাও একটা দিক যেটাতে পোল্ট্রি ফার্মগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গরমের জন্য। মুরগির ছানা মারা যাচ্ছে, ডিমের দাম বাড়ছে, মাংসের দাম বাড়ছে। সেই জায়গাগুলো তো কিছু করার আছে নাকি? সেগুলো যেহেতু গরম এইভাবে চলছে, এভাবেই চলবে না, মানে কোন ধরনের প্রিভেন্টিভ মেজার্স কি নিতে পারে বা নেওয়া যেতে পারে? মানে দেখুন, সেটাও আবার একই কথা, আমাদের বিজ্ঞানকে ব্যবহার করতে হয় এবং সেটার জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের এখানে যে পোলট্রি শিল্পটা রয়েছে, সেটার প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে খাবার। আমাদের রাজ্যে আমরা প্রচুর পরিমাণে পোলট্রি খাবার উৎপাদন করি না, বা আমাদের কৃষক ওই দিকে এতটা নজর দেন না, সেটা লাভ হয় না, বাইরে থেকে কিনে আনতে হয়। তো খাবার এখানে আনতে আনতে আমাদের দামটা একটু বেশি পড়ে যায়। আর ইদানিংকালে আমাদের রাজ্যে বড় বড় পোলট্রি শিল্প, যেটা বৃহৎ আকারেও গড়ে উঠছে এবং কয়েকটা ভালো করে চলছে, এবং দিনে 25,000 ডিম উৎপাদন করে এইরকম পোলট্রি কিন্তু আমাদের রাজ্যে হয়ে গেছে। তো আমাদের তো অনেক চাহিদা, সেই অনুযায়ী কিন্তু এখনো হয়নি। কিন্তু পোলট্রিতে মানে পোলট্রি অ্যাটলিস্ট মাংসে কি আমরা স্বয়ংসম্বর হচ্ছি? না, মাংস তো আমরা মাংসটা স্বয়ংসম্পূর্ণ, ডিমে তো হয়নি এখনো। না, ডিমে হয়নি, তবে মাংসটা আমাদের আমদানি হয় না। হ্যাঁ, তবে মাংস খাওয়ার লুক কমে গেছে আমাদের। আগে যে হাতে আমরা মাংস খেতাম, সেরকম কিন্তু খাই না। ওকে, চাহিদা কম বলে মানে খাবার কমিয়ে নিয়েছে মানুষ না, চাহিদা মানুষের অটোমেটিকলি, মানুষ আজকাল মাংস কম খাচ্ছেন, কিন্তু মাংস আমাদের আমদানি করতে হয়। ওকে প্রদীপবাবু, আসলে অনেক কিছু আমরা জানলাম, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষকের মুখে হাসি থাকলেই বোধহয় আমাদের অন্ন জুটবে। এখন কৃষকদের হাসি কি সেই বৃষ্টি হলেই ফুটবে? কি মনে হয় আপনাদের? না, শুধু বৃষ্টির উপর নির্ভরশীল নয় ত্রিপুরার কৃষি। আচ্ছা, না, আপনি কিছুদিন আগে 10 টাকা ভেন্ডি বিক্রি হয়েছে গুলবাজারে, পত্রিকা কিন্তু লিখেনি। যখন 70 টাকা হবে তখন লিখছে। আরে কৃষকও তো পয়সা পাবে, তার তো দিয়ে নেই, তার দিয়ে দেওয়া হয় না, সেটা তার এখান থেকেই দিয়ে হচ্ছে। কিন্তু এই যে বাজারে 120 থেকে 150 অবধি সবজি বিক্রি হচ্ছে, 60-70 টাকা বিক্রি হচ্ছে, তার কত ভাগ যাচ্ছে কৃষকের কাছে? শুনুন, এটা একটা কথা। তো সবাই তো আর আমাদের যারা কৃষক আছে সবাই পাইকারের কাছে বিক্রি করেন না। কৃষকরা নিজেরা গ্রামের বাজারে, আমাদের সমস্ত ত্রিপুরা এত বড় বাজারে নিজেরা হাটে নিয়ে বিক্রি করেন। তো সরাসরি ওনারা সেই টাকাটা পান।
আর কিছু কিছু জায়গায় হয়তো কিছু ব্যাপারীরা আছেন, কিন্তু ওনারাও গিয়ে নিয়ে আসেন। জমি থেকে নিয়ে আর আসেন। সবজি ব্যবসাটা এত সোজা নয়। হাট তোলা মানে উনি যে বোঝাটা নিচ্ছেন, উঠানোর সাথে সাথে 50 কেজি উঠাতে হয়, 40 কেজি উঠাতে হয়। ভোরবেলা যান, পরিশ্রম করে নিয়ে আসেন। কাজে উনি যদি 2-4 পয়সা পান, উনি তেমন বড় লোক নয় যে আমার হিংসা হবে। একদম। কোনো কৃষকের 5 তলা বাড়ি নেই, এটা একজন আমাকে বলেছিলেন। কোনো একজন সবজি বিক্রেতা একদিন আমাকে বলেছিলেন কোনো কৃষকের 5 তলা বাড়ি দেখবেন না। কিন্তু 2 তলা বাড়ি আছে। আপনাকে এখান থেকে বসে 2 কিলোমিটারের ভিতর কৃষকের বাড়ি 2 তলা আছে, 3 তলা, খুব সুন্দর বাড়ি, এবং শুধু কৃষি কাজ করেই খায়। যদি কৃষি কাজ করে 2 তলা বাড়িতে থাকেন উনি, তাহলে সত্যি ওনার জন্য আমরা গর্বিত হব এবং আনন্দিত হব। আমরা আমাদের রাজ্যে আজকের দিনে হাজার হাজার কৃষক রয়েছেন যাদের 2 তলা বাড়ি রয়েছে। একদম, যদি শুধু কৃষি কাজ করে সেটা করে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা সেটা তাদের জন্য আনন্দিত। অসংখ্য ধন্যবাদ প্রদীপ বাবু, আপনি আজ আমাদের সঙ্গে ছিলেন। তবে আজ আমাদের সঙ্গে সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা যদি থাকতেন তাহলে আমরা অন্য দিকগুলো হয়তো ভালো করে দেখতে পারতাম সেখানে। কিন্তু যেহেতু আজ প্রদীপ বাবু ছিলেন, প্রদীপ বাবু যেগুলো বললেন, কৃষক বন্ধুরা আজ যারা আমাদের সঙ্গে ছিলেন বা এই অনুষ্ঠান পরেও যারা দেখবেন, আপনারা নিশ্চয়ই প্রদীপ বাবুর কথা মিলিয়ে নেবেন। আর যে কথাগুলো উনি বলছিলেন যে কোথায় কোথায় কি কিভাবে সাহায্য পাওয়া যেতে পারে অনুষ্ঠানে উনি বলেছেন, নিশ্চয়ই যদি আপনাদের প্রয়োজন হয় সেই সব প্রসিজারগুলো আপনারা ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবু সঙ্গে থাকার জন্য। আছে কখনো ভীষণ তাপ তো কখনো অধিক বৃষ্টির কারণে প্রায় প্রতি বছরই কৃষকদের কিছু না কিছু ক্ষতি হয়। সরকারের তরফ থেকে কৃষক ভাইরা আসলে কতটুকু সাহায্য পান তা ওনারাই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তবে অন্নদাতারা ভালো থাকলেই আমরা ভালো থাকব, তাই ওনাদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। রাজ্যে কৃষক ভাইদের কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি সুবিধা পাচ্ছেন সেদিকে নজর রাখছি আমরা। তবে আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।